আছে কার্বন, যে কোন কার্বন থেকে আসলে হাইড্রোজেনটা বের হবে। হ্যাঁ, যদি এই কার্বন থেকে হাইড্রোজেনটা বের হয় তাহলে এই দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড হবে, অর্থাৎ 2 এবং 3 নাম্বার কার্বনের মধ্যে। এটাকে যদি নাম্বারিং করি আমরা এভাবে যে 1 2 3 4, হ্যাঁ, যদি এইভাবে নাম্বারিং করি তাহলে দেখো 2 এবং 3 নাম্বার কার্বনের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে। হ্যাঁ, অথবা হতে পারে যে 1 নাম্বার কার্বন থেকে যদি হচ্ছে হাইড্রোজেন বের হয় তাহলে 1 আর 2 নাম্বার কার্বনের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে। আলটিমেটলি দুটো পসিবল প্রোডাক্ট হবে। একটা হচ্ছে যে যদি 1 আর 2 নাম্বার কার্বনের মধ্যে ডাবল বন্ড হয় তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো যে 1 বিউটিন। আর যদি 2 এবং 3 নাম্বার কার্বনের মধ্যে ডাবল বন্ড হয় তাহলে সেটাকে আমরা বলবো 2 বিউটিন। তাই না? বোঝা যাচ্ছে? জি ম্যাম। বুঝতে পারতেছো? আচ্ছা, মোট কথা হচ্ছে এই যে 2 নাম্বার কার্বন থেকে যে হাইড্রক্সিল গ্রুপটা বের হবে, 2 নাম্বার কার্বন থেকে হাইড্রক্সিল গ্রুপটা বের হবে, তাহলে পাশের কার্বন বলতে সেটা হচ্ছে 1 নাম্বার কার্বনও হচ্ছে 2 এর পাশে, আবার 3ও হচ্ছে 2 এর পাশে। তাহলে 3 নাম্বার কার্বন থেকে হয় হাইড্রোজেন বের হবে অথবা 1 নাম্বার কার্বন থেকে হয় হাইড্রোজেন বের হবে। যদি 1 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন বের হয় তাহলে 1 2 এর মধ্যে ডাবল বন্ড হবে। যদি 3 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন বের হয় তাহলে 2 3 এর মধ্যে ডাবল বন্ড হবে। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এখন সেট যে রুলটা আর কি বলে যে কোন দুটো পসিবল প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা আসলে তৈরি হবে। এখানে দুটো পসিবল প্রোডাক্টের একটা হচ্ছে 1 বিউটিন আর একটা হচ্ছে 2 বিউটিন। তো সেট যে রুল অনুযায়ী 2 বিউটিন হচ্ছে মেজর প্রোডাক্ট হবে, 1 বিউটিনটা কিন্তু মেজর প্রোডাক্ট হবে না। হ্যাঁ, 2 বিউটিনটা হচ্ছে মেজর প্রোডাক্ট হবে। এই দুটো প্রোডাক্টের মধ্যে 2 বিউটিনটা হবে মেজর প্রোডাক্ট, 1 বিউটিনটা মেজর প্রোডাক্ট হবে না। এর কারণ হচ্ছে ডেভেলপিং ডাবল বন্ডের দুপাশে যদি মোর সাবস্টিটিউটেড কার্বন থাকে তাহলে সেই ডাবল বন্ডটা হয় মোর স্টেবল। হ্যাঁ, ডেভেলপিং ডাবল বন্ডের দুপাশে যদি যত বেশি সংখ্যক সাবস্টিটিউটেড কার্বন, দেখো এখানে 2 বিউটিনের এই যে ডেভেলপিং ডাবল বন্ডের দুপাশে হচ্ছে মোর সাবস্টিটিউটেড কার্বন, হ্যাঁ, মানে 2 ডিগ্রি কার্বন। আর এখানে দেখো ডাবল বন্ডের এক পাশে আছে 1 ডিগ্রি কার্বন, এক পাশে আছে 2 ডিগ্রি কার্বন। সো এখানে ডেভেলপিং ডাবল বন্ডের দুপাশে যত বেশি সাবস্টিটিউটেড কার্বন থাকবে তত বেশি হচ্ছে এই অ্যালকিনটা তত বেশি স্টেবল এবং এটা তৈরি হতে তত কম এনার্জি লাগে। ফলে এদিকেই হচ্ছে রিঅ্যাকশনটা ধাবিত হয়। ঠিক আছে? জি ম্যাম। এই কথাটাই কিন্তু এখানে আছে, এই কথাটাই এখানে দেয়া আছে। এখন সেইজেফ রুলের একটা ব্যতিক্রম আছে। সেইজেফ রুলের একটা ব্যতিক্রম হচ্ছে হফম্যান রুল। হ্যাঁ, হফম্যান রুল হচ্ছে সেইজেফ রুলের ব্যতিক্রম। হচ্ছে গিয়ে যদি আমরা কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টকে সাবস্ট্রেট হিসেবে ইউজ করি, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টকে যদি আমরা সাবস্ট্রেট হিসেবে ইউজ করি তাহলে কিন্তু যেটা যেটা হচ্ছে মেজর প্রোডাক্ট সেটাই হয়ে যাবে মাইনর প্রোডাক্ট, আর মাইনর প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট। অর্থাৎ কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টটাকে আমরা যদি সাবস্ট্রেট হিসেবে ইউজ করি, এটা ধরো কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, এই যেটা দিস ওয়ান ইজ কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট হচ্ছে কি টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড বা টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সেটাকে আমরা বলবো কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, তাই না? জি ম্যাম। টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা কি হিসেবে ইউজ করি, আমরা যদি সাবস্ট্রেট হিসেবে ইউজ করি তাহলে কিন্তু আমরা সেটজে ফ্লুইডে যেটা মেজর প্রোডাক্ট সেটা এই ক্ষেত্রে হয় মাইনর প্রোডাক্ট, আর এখানে যেটা মাইনর প্রোডাক্ট সেটজে ফ্লুইডে যেটা মাইনর প্রোডাক্ট সেটা হয় এখানে মেজর প্রোডাক্ট। হ্যাঁ, অর্থাৎ কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টকে সবসময় মনে রাখবে যে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টকে যদি সাবস্ট্রেট হিসেবে ইউজ করা হয় তাহলে সেটজে ফ্লুইডের ব্যতিক্রম হয় সেটা। অর্থাৎ সেটজে ফ্লুইডে যেটা মেজর প্রোডাক্ট সেটা এখানে মাইনর প্রোডাক্ট, আর সেইজেফ রুলে যেটা মাইনর প্রোডাক্ট সেটা এখানে মেজর প্রোডাক্ট। হ্যাঁ, অর্থাৎ এখানে দেখো কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট 2 নাম্বার কার্বন থেকে এই যে 3 ডিগ্রি অ্যামিনটা বের হবে, আর 1 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন বের হবে, অথবা 3 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন বের হবে। ঠিক আছে? অর্থাৎ 2 নাম্বার কার্বন থেকে এই যে লিভিং গ্রুপটা 3 ডিগ্রি অ্যামিন এটা বের হবে 2 নাম্বার কার্বন থেকে। তো 3 নাম্বার কার্বন থেকে হয় হাইড্রোজেন বের হবে অথবা 1 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন বের হবে। তো 3 নাম্বার কার্বন থেকে যদি হাইড্রোজেন বের হয়, 3 নাম্বার কার্বন থেকে যদি হাইড্রোজেন বের হয় তাহলে আমরা পাবো হচ্ছে 2 বিউটিন। আর যদি 1 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন বের হয় আমরা পাবো 1 বিউটিন, তাই না? তো এখানে হচ্ছে গিয়ে 1 বিউটিনটা হবে মেজর প্রোডাক্ট, 2 বিউটিনটা হবে মাইনর প্রোডাক্ট। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, অর্থাৎ কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট যদি আমরা ইউজ করি তাহলে সেটা হচ্ছে সেইজেফ রুলের ব্যতিক্রম হিসেবে আমরা দেখব। এটা আর কিছুই না, এটাই আর কি। তো এখানে দেখো কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট
হ্যালো। নাহিদ শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নাহিদ, ম্যামের নেটওয়ার্কে প্রবলেম হয়েছে, একটু থাকো। ঠিক আছে। নাহিদ, হ্যাঁ। শুনতেছ? শুনতে পাচ্ছি। আচ্ছা শোনো, ম্যাম নাই, হ্যাঁ, 3টা শিট থেকে যদি ম্যাম পরীক্ষা নেয় অনেক হার্ড হয়ে যাবে। লাস্টের যে শিটটা আছে সেটা হ্যাঁ, অনেক, লাস্টের যে শিটটা আছে না সেই শিটটা অনেক বড় শিট। ম্যামকে বলবা যে 2 শিট থেকে যাতে ফাইনালি পরীক্ষা মানে কোশ্চেন করে। হুম। এডিশন রিঅ্যাকশনের শিটটা অনেক বড় শিট, ম্যাম আজকে পুরো শিট পড়াই দিলে তো পুরো বাস খাওয়া লাগবে। ওই শিট এমনি পারা পসিবল না, বুঝছো? অতএব আরে যদি, ক্যামেরা পড়াবে, আরে পড়াই নিবে। পড়াইতে দি- পড়াইতে দিলে তো পড়াবে। কোশ্চেন করতে করতে তো পড়াইতেই দেবো। আজকে কি পরীক্ষা হবে না? ম্যাম আসছে, হ্যাঁ হবে পরীক্ষা। তোমরা আছো তো না? জি এই যে ম্যাম। আমি জি ম্যাম। আমার একটা এক্সট্রা রিপোর্ট আছে দেন, দা নিতা মনে হয় আমি দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমরা কি তোমরা কতটুকু শুনেছো? কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট শুনেছো কি? হফম্যান এলিমিনেশন। কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট যদি আমরা ইউজ করি সাবস্ট্রেট হিসেবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেইজিএফ এর ব্যতিক্রম আমরা দেখব, ঠিক আছে? জি ম্যাম। তেরো 86 15 দেখেন তো রিপিট আছে কিনা। আচ্ছা দেখো, আহ, থ্যাংক ইউ। এই যে সেইজিএফ রুলটা আমরা শিখলাম, এখন হফম্যান রুলটাও আমরা দেখছি। যে হফম্যান রুল হচ্ছে গিয়ে যদি কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট আমরা সাবস্ট্রেট হিসেবে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে সেইজিএফ রুলের ব্যতিক্রম আমরা দেখব। তো এখানে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি করার জন্য, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট বলতে বোঝায় কি? টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড হতে পারে, অথবা টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম ব্রোমাইডও হতে, মানে হাইড্রক্সিলও হতে পারে, ঠিক আছে? তো এই যে টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম ব্রোমাইড হলো, এখন এটার সাথে যদি সিলভার অক্সাইড দিয়ে ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করো, তাহলে এই ব্রোমাইডটা উঠে যাবে এবং সেই ব্রোমাইডের জায়গায় হাইড্রক্সিল চলে আসবে, ঠিক আছে? এবং এটা যদি হাইড্রক্সিল আনার উপকারিতা হচ্ছে জাস্ট হচ্ছে তুমি টেম্পারেচার ইউজ করলেই তখন তুমি ওই এলিমিনেটেড প্রোডাক্টটা তুমি পেয়ে যাবা। তো এখানে কিন্তু যে প্রোডাক্টটা আছে সেটা কিন্তু ভুল আছে, তাই না? এখানে কি হবে বলতো? 1 বিউটিন তৈরি হবে, কিন্তু 1 বিউটিন এখানে ডাবল বন্ড হবে, 1 আর 2 নাম্বার কার্বনের মধ্যে ডাবল বন্ড হবে, ঠিক আছে? আর এখানে তো এলিমিনেশন তো হয়েই গেল, বুঝতে পারছো? হ্যালো, জি ম্যাম। বুঝতে পারছো? আচ্ছা তাহলে হচ্ছে এখানে এখানে কিন্তু ওয়ান বিউটিন তৈরি হবে, 1 বিউটিন। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। সো এখানে CH2 হবে ডাবল বন্ড CH, এখানে কিন্তু CH3 হবে না, তোমাদের শীটের মধ্যে এটা ঠিক করে নিবা। আচ্ছা এরপর আসো যে অ্যাসিটেট পাইরোলাইসিস। অ্যাসিটেট পাইরোলাইসিস হচ্ছে কি? তোমার যদি অ্যাসিটেট জিনিসটা কি? অ্যাসিটেট হচ্ছে কি OCOCH3, OCOCH3, এটা যদি কোনো একটা অ্যালকাইল গ্রুপের সাথে থাকে তাহলে সেটাই হচ্ছে অ্যাসিটেট, OCOCH3। হ্যাঁ, দিস ওয়ান ইজ অ্যাসিটেট। এই যে OCOCH3, দিস ওয়ান ইজ অ্যাসিটেট, এটা যদি অ্যালকাইল গ্রুপের সাথে থাকে, হ্যাঁ, তাহলে সেটাই হয়ে যাবে অ্যাসিডেট। তো যদি মিথাইল গ্রুপের সাথে থাকে, আর যদি হয় মিথাইল CH3, তাহলে মিথাইল অ্যাসিডেট। আর যদি হয় ইথাইল CH3CH2, তাহলে এটা হবে ইথাইল অ্যাসিডেট। হ্যাঁ, এভাবে। তো অ্যাসিডেটকে তুমি যদি হিট দাও, হ্যাঁ, যদি হিট দাও তাহলে অ্যাসিডেট থেকে আমরা অ্যালকিন পাবো, যেমন ধরো ইথাইল অ্যাসিডেট।
ইথাইল অ্যাসিটেটে যদি আমরা হিট দেই তাহলে দেখো এই যে ইথাইল অ্যাসিটেটের হ্যাঁ এই যে ইথাইল অ্যাসিড, তাহলে কি হবে এই যে এই কার্বনটা থেকে এটা 1 নাম্বার কার্বনটা থেকে এটা যদি 1 ধরি এটা যদি 2 ধরি 1 নাম্বার কার্বন থেকে অ্যাসিটেট গ্রুপটা বের হয়ে যাবে আর এই 2 নাম্বার কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হবে এবং এদের দুজনের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে। আবার বলি 1 নাম্বার কার্বন থেকে এই অ্যাসিটেট গ্রুপটা বের হবে আর 2 নাম্বার কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হবে এবং 1 আর 2 কার্বনের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে এবং CH3COO একটা থেকে বের হলো আরেকটা থেকে বের হলো H, তাহলে বের হলো কি CH3COOH, মানে অ্যাসিটিক অ্যাসিড বের হয়ে গেল। না বুঝতে পারলে প্লিজ একটু বলবা যে ম্যাডাম বুঝতে পারিনি যে এই জায়গাটা। সো হচ্ছে এই যে এই জিনিস তৈরি হবে, ঠিক আছে? এটাই হচ্ছে পাইরোলাইসিস রিঅ্যাকশন, অর্থাৎ কোন একটা কেমিক্যাল কম্পাউন্ড থেকে জাস্ট অ্যাপ্লাইং হিটের মাধ্যমে হিট অ্যাপ্লাই করার মাধ্যমে সম্পূর্ণ ডিফারেন্ট এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করা হয়। দিস ইজ অ্যাসিটেট পাইরোলাইসিস, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিডের পাইরোলাইসিস। তো অ্যাসিডেটে যখন তুমি একটা হিট দিবা তখন সেখান থেকে তোমরা অলিফিন বা অ্যালকিন পাবা। তেমনি ভাবে যদি ডাই অ্যাসিডেট হয়, ডাই অ্যাসিডেট যদি হতে পারে মানে কোন একটা অ্যালকাইল গ্রুপের দু প্রান্তে দুটো অ্যাসিডেট গ্রুপ যুক্ত থাকতে পারে, হ্যাঁ? যেমন ধরো তোমরা শুনছো তো? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, ধরো এই যে এটা এখানে এটা কিন্তু ডাই অ্যাসিডেট, হ্যাঁ ডাই অ্যাসিডেট। এটা তাহলে দেখো এক নাম্বার কার্বন 1 2 3 4 1 এবং 4 নাম্বার কার্বনের সাথে দুটো অ্যাসিডেট গ্রুপ যুক্ত, হ্যাঁ তাহলে এটার নাম হচ্ছে 1,4 বিউটা ডাই অ্যাসিডেট। 1,4 বিউটা ডাই অ্যাসিডেট এটার নাম। 1 আর 4 নাম্বার কার্বনের দুটো অ্যাসিডেট গ্রুপ আছে এবং এটা বিউটেন, 4টা কার্বন আছে। সো হচ্ছে এটা হচ্ছে 1,4 বিউটা ডাই অ্যাসিডেট। এখানে তুমি যদি হিট দাও, হ্যাঁ হিট যদি দাও তাহলে দেখো 1 নাম্বার কার্বন থেকে তো অ্যাসিটেট বের হবে আর 2 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন বের হবে। 1 নাম্বার কার্বন থেকে অ্যাসিটেট বের হবে আর 2 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন বের হবে এবং এদের দুজনের মধ্যে ডাবল বন্ড হবে, 1 2 এর মধ্যে ডাবল বন্ড হলো। আবার 4 নাম্বার কার্বন থেকে অ্যাসিটেট বের হবে, আবার 3 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন বের হবে, ফলে 3 এবং 4 এর মধ্যে ডাবল বন্ড হলো। ফলে তৈরি হবে যেটা সেটা হলো এরকম 1 2 এর মধ্যে ডাবল বন্ড আবার 3 4 এর মধ্যে ডাবল বন্ড। তো এই জিনিস তৈরি হবে, হ্যাঁ এই যে এইটা তৈরি হবে, এটার নাম হচ্ছে 1,3 বিউটাডাইইন। 1,3 বিউটাডাইইন তৈরি হলো। ডাইইন মানে কি? দুটো দুটো ডাবল বন্ড আছে আর কি, হ্যাঁ 1,4 বিউটাডাইইন তৈরি হলো। সো 1,3 বিউটাডাইইন ডাইইন 1,3 বিউটাডাইইন তাহলে তৈরি হলো কি থেকে? তোমরা শুনতে পাচ্ছ? না 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 কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, অপেক্ষা করো। ম্যামের নেটের প্রবলেম হচ্ছে। আজকে খুবই খারাপ অবস্থা নেটের। এই তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। ম্যাম এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনতে পাইনি, মাঝখানে 1.5 মিনিটের খুবই মতো। অবস্থা খারাপ। এতক্ষণ বলতে মানে কতক্ষণ শুনতে পাওনি? যে ডাই অ্যাসিডেটটা শুনতে পাও নাই? ম্যাম 1,4 ডাই বিউটাডাইন পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা 1,4 বিউটাডাইন মানে হচ্ছে হ্যাঁ 1,4 বিউটাডাইন তৈরি হবে তাই তো? 1,4 বিউটাডাইন তৈরি হলো, দেখো 1,4 বিউটাডাইন তৈরি হলো। এখন আমি যদি বলি যে প্রোডিউস 1,4 পেন্টাডাইন, হ্যাঁ 1,4 পেন্টাডাইন তৈরি করো, 1,4 পেন্টাডাইন তৈরি করো একটা ডাই অ্যাসিডেট থেকে, তাহলে কোন ধরনের ডাই অ্যাসিডেট লাগবে? 1,3 বিউটাডাইন তো তৈরি হলো 1,4 বিউটাডাই অ্যাসিডেট থেকে,
তাহলে 1,4 পেন্টাডাইইন যদি তৈরি করতে বলি, 1,4 পেন্টাডাইইন তৈরি করতে হবে একটা ডাই অ্যাসিটেট থেকে, তাহলে সেক্ষেত্রে সেটা লাগবে হচ্ছে 1,5 পেন্টাডাইঅ্যাসিটেট, তাই না? আমি এক্ষেত্রে প্রোডাক্ট দিয়ে দিব, সাবস্ট্রেটটা লিখতে হবে যে এই প্রোডাক্টটা তৈরি করো ডাই অ্যাসিড পাইরোলাইসিসের রিঅ্যাকশনের মাধ্যমে, তখন তোমরা সাবস্ট্রেটটা লিখবে, ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম। ম্যাম এটা একটু আবার বলে দেন, বুঝিনি হ্যাঁ, শুধু। হচ্ছে গিয়ে, হ্যাঁ বুঝতে পারছি, এটা হচ্ছে গিয়ে ডাই অ্যাসিডেট পাইরোলাইসিস রিঅ্যাকশন মানে হচ্ছে অ্যাসিডেট, কোন একটা অ্যাসিডেট যদি কম্পাউন্ড থাকে, হ্যাঁ ধরো এখানে ইথাইল অ্যাসিডেট, সেটা যদি হিট দাও তাহলে তুমি একটা অলিফিন পাবা বা অ্যালকিন পাবা, ঠিক আছে? এই যে ধরো এখান থেকে এই কার্বনটা থেকে 1 নাম্বার কার্বন থেকে অ্যাসিডেট গ্রুপটা বের হবে, 2 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন বের হবে, এবং 1 এবং 2 এই দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে, হ্যাঁ। তো যদি ডাই অ্যাসিটেট থাকে, ডাই অ্যাসিটেট মানে দুটো অ্যাসিটেট গ্রুপ যদি থাকে অ্যালকাইল গ্রুপের সাথে, যেমন এখানে 1 নাম্বার কার্বনের সাথে একটা অ্যাসিটেট গ্রুপ আছে, আবার 4 নাম্বার কার্বনের সাথে আরেকটা অ্যাসিটেট গ্রুপ আছে। সো এখানে তুমি যদি হিট দাও তাহলে 1 নাম্বার কার্বন থেকে অ্যাসিটেট গ্রুপ বের হবে, 2 নাম্বার কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হবে, আবার 4 নাম্বার কার্বন থেকে অ্যাসিটেট গ্রুপ বের হবে, 3 নাম্বার কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হবে, হ্যাঁ। সো 1, 2 এর মধ্যে ডাবল বন্ড তৈরি হবে, 3, 4 এর মধ্যে ডাবল বন্ড তৈরি হবে। সো দিস ওয়ান উইল বি প্রোডিউসড। সো এটার নাম কি? এটার নাম হচ্ছে 1,3-বিউটাডাইইন, তাই না? জি ম্যাম, আপনি একটা বললেন পেন্টাইন, ওইটা হ্যাঁ, কিভাবে হ্যাঁ, প্রডিউস হ্যাঁ। করবে? যদি আমরা এখানে 1,3-বিউটাডাইইন তৈরি হচ্ছে, তাহলে কি 1,3-বিউটাডাইন তৈরি হচ্ছে কোত্থেকে? 1,4-বিউটাডাইঅ্যাসিটেট থেকে। 1,4-বিউটাডাইঅ্যাসিটেট থেকে পাইরোলাইসিস রিঅ্যাকশনের মাধ্যমে 1,3-বিউটাডাইইন তৈরি হচ্ছে। এখন তাহলে আমি যদি বলি যে প্রোডিউস 1,4-পেন্টাডাইইন ডাইঅ্যাসিটেট, তাহলে কোন ডাইঅ্যাসিটেট লাগবে? 1,4-পেন্টাডাইইন তৈরি করতে 1,4-পেন্টাডাইইন, পেন্টা মানে বুঝতেই পারছো 5টা কার্বনের একটা অ্যালকিন, এবং 1 নাম্বার আর 4 নাম্বারের মধ্যে ডাবল বন্ড আছে, তো 1 এবং 4 এর মধ্যে ডাবল বন্ড থাকবে একটা পেন্টিন, তাহলে তাহলে দুইটা ডাইঅ্যাসিটেট লাগবে, সেখানে 1 নাম্বার আর 5 নাম্বারের মধ্যে দুটো, 1 নাম্বার আর 5 নাম্বার কার্বনে দুটো অ্যাসিটেট গ্রুপ যদি দিয়ে দাও তাহলে কিন্তু 1,4-পেন্টাডাইইন তৈরি হবে, তাই না? এইটা বুঝতে পারছো কিনা সেটা বল, দেখো না এটা বুঝতে পারলে তো জি ম্যাম, বুঝতে পারছি। ওইটা বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে। এখন পেন্টাডাইনের কথাটা বুঝতে পারছো? জি ম্যাম, আমাদের ম্যাম আসলে সমস্যাটা হয় কি, আমরা তো অর্গানিক কেমিস্ট্রিতে খুব বেশি ভালো না, আর আমরা ইন্টারও করে আসিনি। তো হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ক্লাসে খুব ভালো বুঝি, কিন্তু পরীক্ষার সময় দেখা যায় যে কোশ্চেন দেখে চোখ উল্টায় যায়। তো ওইটা গেলে তো হবে না, ওইটা গেলে হবে না, কারণ হচ্ছে আমি তো জিনিসটা বলেই দিচ্ছি যে এই টাইপের কোশ্চেন জি ম্যাম, হবে। জি ম্যাম। হ্যাঁ, যেমন ম্যাম একটা পেন্টাইন আপনি বললেন, তারপরে বিউটাইন বললেন, পেন্টাডাইন বললেন, বিউটাডাইন বললেন, এইগুলো আমরা পারবো। যদি হেক্সাডাইন দেন তারপরে দেখা যাচ্ছে যে আমরা উল্টায় কেন উল্টায় পারবো না? কেন? পেন্টাডাইন যদি পারো তাহলে হেক্সাডাইন কেন পারবো না? হেক্সা হচ্ছে একটা 6 কার্বনের, পেন্টা যদি হয় 5 কার্বনের, হেক্সা হচ্ছে আরেকটা ছেলে কার্বন বেড়ে যাবে। এর কি ট্রাইনও থাকতে পারে? ট্রাইন থাকতে পারে, কিন্তু আমি তো ট্রাইন পড়াচ্ছি না, আমি তো ডাইন পড়াচ্ছি। দুইটা অ্যাসিডেট গ্রুপ বের হয়ে গেলে দুইটা ডাবল বন্ড তৈরি হবে। জি ম্যাম। দুইটা ডাবল বন্ড কখন তৈরি হবে? ধরো 1 নাম্বার আর 5 নাম্বারের মধ্যে দুইটা অ্যাসিডেট গ্রুপ, তাহলে 1 আর 2 এর মধ্যে ডাবল বন্ড, 4 5 এর মধ্যে ডাবল বন্ড। জি ম্যাম, বুঝতে পারছি এটা। ঠিক আছে। এই তাহলে এই যে যেমন পেন্টাডাইনের কথা তোমাদের লেকচার শিটের মধ্যেই আছে, দেখো পেন্টাডাইন 1,4-পেন্টাডাইন has been prepared by thermal decomposition of a diacetate, মানে 1,5 পেন্টাডাইঅ্যাসিটেট থেকে 1,4-পেন্টাডাইন তৈরি হলো, ঠিক আছে। 1,5 পেন্টাডাইঅ্যাসিটেট থেকে থার্মাল ডিকম্পোজিশন মানে হচ্ছে অ্যাসিটেট পাইরোলাইসিসের মাধ্যমে 1,4-পেন্টাডাইন তৈরি হলো। তো এইভাবে আর কি এটা আসবে, অ্যাসিটেট পাইরোলাইসিস রিঅ্যাকশনটা এইভাবে আসবে যে আমি ডাইইন মানে প্রোডাক্টটা দিয়ে দিব, তোমাকে সাবস্ট্রেটটা লিখতে হবে, ঠিক আছে। জি ম্যাম। তো এই গেল হচ্ছে কি তোমাদের এলিমিনেশন রিঅ্যাকশনটা শেষ। এখন আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ম্যাম অ্যাডিশন রিঅ্যাকশন সরি শেষ। হ্যাঁ, অ্যাডিশন রিঅ্যাকশন শুরু করব। এই যে অ্যাডিশন রিঅ্যাকশন, এই যে দিস ওয়ান ইজ অ্যাডিশন রিঅ্যাকশন, এটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার। আচ্ছা, অ্যাডিশন রিঅ্যাকশনটা কিন্তু প্রথম দুটো চ্যাপ্টারের থেকে একটু কঠিন, আমি আগেই বলে দিচ্ছি। প্রথম আমরা যে সাবস্টিটিউশন আর এলিমিনেশন রিঅ্যাকশনের তুলনায় অ্যাডিশন রিঅ্যাকশনটা একটু ট্রিকি, তো এটা আমরা খুব জটিলতায় যাব না, আমি যেভাবে বলতেছি সহজভাবে বোঝার চেষ্টা করব, ঠিক আছে।
অ্যাডিশন রিঅ্যাকশন কি জিনিস? অ্যাডিশন রিঅ্যাকশন মানে হচ্ছে জাস্ট এলিমিনেশনের উল্টা। এরকম যদি তোমাদের কোনো সাবস্ট্রেট থাকে, হ্যাঁ, তাহলে ধরো এটার সাথে তুমি এক্স এবং ওয়াই যদি যুক্ত করতে চাও, এক্স এবং ওয়াই যদি যুক্ত করতে চাও, হ্যাঁ, তাহলে কি হবে, এক্সটা যদি একটা কার্বনের সাথে যুক্ত হয়, ওয়াইটা পাশের কার্বনের সাথে যুক্ত হবে, এবং এই ডাবল বন্ডটা কিন্তু ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তাই না? ডাবল বন্ডটা ভেঙে গিয়ে জি সিঙ্গেল ম্যাম। বন্ড হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ধরো যুক্ত করে দিলাম, এক্সটাকে যুক্ত করে দিলাম একটা কার্বনের সাথে, আর ওয়াইটাকে যুক্ত করে দিলাম আরেকটা কার্বনের সাথে, এবং এরা কিন্তু ডাবল বন্ডটা ভেঙে গেল এবং সিঙ্গেল বন্ড তৈরি হয়ে গেল। হ্যাঁ, তো এই যে এটাই হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন, এটাই হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন, অর্থাৎ যেখানে আনস্যাচুরেটেড কম্পাউন্ড থেকে আস্তে আস্তে স্যাচুরেটেড কম্পাউন্ডের দিকে চলে আসে। অর্থাৎ এলিমিনেশন ঠিকই ছিল, এলিমিনেশনে ছিল স্যাচুরেটেড থেকে আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হওয়া, আর এখানে হচ্ছে উল্টো, আনস্যাচুরেটেড কম্পাউন্ড থেকে স্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হওয়া। এখন এক্স এবং ওয়াই যে যুক্ত হচ্ছে, এটা তিন ভাবে যুক্ত হতে পারে। একটা হচ্ছে সিস ভাবে, সিস ভাবে মানে হচ্ছে এক্সটা যেই তলে আছে ওয়াইটাও সেই একই তলে যুক্ত হতে পারে। আরেকটা হচ্ছে ট্রান্স ভাবে, অর্থাৎ এক্সটা যেই তলে যুক্ত হবে ওয়াইটা তার অপোজিট তলে যুক্ত হতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে সিস এবং ট্রান্স, 50% সিস 50% ট্রান্স, এভাবেও হতে পারে যুক্ত। তো আমরা এখন মেকানিজমটা দেখবো। সাউন্ড হচ্ছে কার কাছ থেকে? যার কাছ থেকে সাউন্ড হচ্ছে একটুখানি অফ করে দাও, মিউট করে দাও তুমি। যার কাছ থেকে সাউন্ড হচ্ছে একটু মিউট করে রাখো। শোভা শোভা আচ্ছা, দেখো মোটামুটি একটা বেশ জটিল একটা ফিগার। প্রথমেই এই ফিগারের মধ্যে আসলে পুরো জিনিসটা বর্ণনা করা আছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে দেখো এই যে তোমাদের হচ্ছে সাবস্ট্রেট, আর এই হচ্ছে রিএজেন্ট, এক্স এবং ওয়াই যুক্ত হবে। তো যে কোনো রিএজেন্টে কিন্তু একটা পজিটিভ পোরশন আর একটা নেগেটিভ পোরশন থাকে। হ্যাঁ, তো এক্স এবং ওয়াই এর মধ্যে ধরো এক্সটা হচ্ছে পজিটিভ ফ্র্যাগমেন্ট, হ্যাঁ, এই যে প্লাস দেয়া আছে, আর ওয়াইটা হচ্ছে নেগেটিভ ফ্র্যাগমেন্ট। প্রথমে কি হবে, এখানে এই দুটো কার্বনের মধ্যে যে ডাবল বন্ড আছে তার মধ্যে কিন্তু পাই ইলেকট্রন আছে। পাই ইলেকট্রনের মেঘের মধ্যে এই পজিটিভ ফ্র্যাগমেন্টটা অর্থাৎ এক্সটা এমবেডেড অবস্থায় থাকবে। প্রথমে এমবেডেড অবস্থায় থাকা মানে বিছানায় শোয়া অবস্থায় থাকা। মানে ধরো পাই ইলেকট্রনের মেঘের মধ্যে, পাই ইলেকট্রনের মেঘটাকে যদি বিছানা ধরি, আর এক্সটা হচ্ছে পজিটিভ ফ্র্যাগমেন্ট, সেটা হচ্ছে ওই মেঘের উপর শোয়া অবস্থায়, বিছানায় শোয়া অবস্থায় এমবেডেড অবস্থায় থাকবে। হ্যাঁ, এইভাবে এই যে পাই ইলেকট্রনের মেঘের মধ্যে এক্সটা হচ্ছে শোয়া অবস্থায় আছে, এবং এই পুরা এই জিনিসটাকে একটা কমপ্লেক্স ধরা যায়, যেটাকে আমরা বলি যে পাই কমপ্লেক্স। পাই কমপ্লেক্সটাকে এই যে এক্স এর পজিটিভ চার্জটা এই পাই কমপ্লেক্সের উপর চলে আসলো, আর ওয়াইটা নেগেটিভ হওয়ার কারণে এটা হচ্ছে এর পাশেই রয়েছে, এবং এই দুটো মিলে একটা আয়ন পেয়ার তৈরি হলো। অর্থাৎ এই পাই কমপ্লেক্সটা পজিটিভ আর ওয়াইটা হচ্ছে নেগেটিভ, এই দুটো পাশাপাশি থেকে একটা আয়ন পেয়ার তৈরি করলো। এটা গেল হচ্ছে ইন্টারমিডিয়েট 1।
ইন্টারমিডিয়েট ওয়ানে তাহলে কি হলো, এই যে পাই ইলেকট্রনের মেঘের মধ্যে এক্সটা এমবেডেড অবস্থায় আছে এবং একটা পাই কমপ্লেক্স তৈরি করছে, এবং এই পাই কমপ্লেক্সটা ওয়াই মাইনাস সাথে মিলে একটা আয়ন পেয়ার তৈরি করছে। এই জিনিসটা হচ্ছে ইন্টারমিডিয়েট ওয়ান। এখন ইন্টারমিডিয়েট ওয়ান থেকে হয় ইন্টারমিডিয়েট টু তে যাবে অথবা ইন্টারমিডিয়েট থ্রি তে যাবে। এখন যদি ওয়ান থেকে ইন্টারমিডিয়েট টু তে যায় তাহলে কি হবে, এই পাই ইলেকট্রনটা হচ্ছে এই দুটো সি এরই সম্পত্তি, তাই না? এখন এই দুটো সি ওই পাই ইলেকট্রন গুলো আর ওই এক্সটা মিলে এই তিনজন সদস্যের একটা রিং স্ট্রাকচার তৈরি হবে। হ্যাঁ, রিং স্ট্রাকচার তৈরি হবে। এখন পাই ইলেকট্রনটা যদি যে কোনো একটা সি নিবে এবং সেই সিটা এক্স এর সাথে বন্ধন তৈরি করবে, তো যেই সিটা পাই ইলেকট্রন গুলোকে নেবে তাহলে পাশের সিটা হয়ে যাবে হচ্ছে পজিটিভ। হ্যাঁ, কার্বোক্যাটায়ন তৈরি করবে, অর্থাৎ এই যে কোনো একটা সি এই এক্সটার সাথে বন্ধন তৈরি করলো এবং পাশের সিটা হয়ে গেল পজিটিভ। হ্যাঁ, পাশের সিটা হয়ে গেল পজিটিভ। এখন কোন সিটা পাই ইলেকট্রন গুলোকে নিবে তার সেটা ডিপেন্ড করবে এই যে এই লিগান গুলোর উপরে, অর্থাৎ সিটা যে লিগান গুলোর সাথে যুক্ত সেই লিগান গুলোর উপর ডিপেন্ড করবে হচ্ছে কোন হ্যালো, হ্যালো, ম্যাম আছে, ম্যাম অপেক্ষা নেই, করো। ওয়েট করো। তোমরা শুনতে পাচ্ছ? আজকে তো অবস্থা খুবই খারাপ। হ্যালো, ম্যাম হ্যাঁ এই মাত্র আপনারা শুনতে পারতেছি। মাত্র মানে কি একদম শুরু থেকে শোনো নাই কিছু? ম্যাম শুরু থেকে বলতে ওই এক্স মানে এক্স রে নিয়ে যে ডাবল সি যে রিং রিং তৈরি করলো এই পর্যন্ত ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখো যে প্রথমে হচ্ছে কি হবে, পাই ইলেকট্রনের মেঘের মধ্যে এক্সট্রা মানে পজিটিভ ফ্র্যাগমেন্টটা এমবেডেড অবস্থায় থাকবে। হ্যাঁ, এমবেডেড অবস্থায় থাকবে, অর্থাৎ একটা ইন্টারমিডিয়েট ওয়ান তৈরি হবে, একটা পাই কমপ্লেক্স তৈরি হবে। সেই পাই কমপ্লেক্সটা ওয়াই মাইনাস এর সাথে আয়ন পেয়ার তৈরি করলো এবং এক্সটা হচ্ছে এমবেডেড অবস্থায় আছে এই পাই ইলেকট্রনের মেঘের উপর। তারপরে এই দুটো সি আর এক্স মিলে একটা তিন সদস্যের একটা রিং স্ট্রাকচার তৈরি হলো। তারপরে এক্সটা যে কোনো একটা সি এর সাথে চলে যাবে। হ্যাঁ, এই দুটো সি এর মানে কারণ পাই ইলেকট্রনটা হচ্ছে এই দুটো সি এরই সদস্য সম্পত্তি। পাই ইলেকট্রনটা হচ্ছে এই দুটো সি এরই সম্পত্তি। এখন যে কোনো একটা সি পাই ইলেকট্রনটা যখন নিজের দিকে টেনে নিবে পাশের সিটা হয়ে যাবে পজিটিভ। হ্যাঁ, ধরো যে কোনো একটা সি যদি পাই ইলেকট্রন নিজের দিকে টেনে নিল এবং সে এক্স এর সাথে একটা বন্ধন তৈরি করে ফেললো এবং পাশের সিটা হয়ে গেল পজিটিভ। এই কার্বোক্যাটায়নটা কিন্তু অনেক বেশি আনস্টেবল, এটা কিন্তু এভাবে কার্বোক্যাটায়ন হিসেবে থাকতে চায় না, এটা অনেক বেশি আনস্টেবল। যখন এটা তৈরি হবে সঙ্গে সঙ্গে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ওয়াই মাইনাসটা তাকে পিছন দিক থেকে অ্যাটাক করে ফেলবে। পিছন দিক থেকে মানে হচ্ছে এক্সটা যে পাশে যেই তলে তার অপোজিট তল দিয়ে অ্যাটাক করে একটা ট্রান্স প্রোডাক্ট তৈরি করে ফেলবে। হ্যাঁ, একটা ট্রান্স প্রোডাক্ট তৈরি করে ফেলবে। তো এইভাবে কিন্তু ট্রান্স প্রোডাক্ট তৈরি হয়, মানে যদি ইন্টারমিডিয়েট ওয়ান থেকে ইন্টারমিডিয়েট টু তে আসে আর কি। ইন্টারমিডিয়েট টু হচ্ছে এই যে তিন সদস্যের যে রিংটা সেটাই হচ্ছে ইন্টারমিডিয়েট টু। আচ্ছা, আবার ইন্টারমিডিয়েট ওয়ান থেকে ইন্টারমিডিয়েট থ্রি তে সরাসরি যেতে পারে। ইন্টারমিডিয়েট থ্রি তে কখন যাবে, যদি এই যে পাই ইলেকট্রনটা ধরো যে কোনো একজন সদস্য নিল এবং তার পাশের সদস্যটা পজিটিভ হয়ে গেল। কিন্তু ডাবল বন্ড না, কিন্তু এটা সিঙ্গেল বন্ড। এটা কিন্তু সিঙ্গেল বন্ড, একটা বন্ড আমি কেটে ভুলে লিখে দিয়েছিলাম, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। হ্যাঁ, যে কোনো একটা সদস্য হচ্ছে পাই ইলেকট্রনটা নিজের দিকে নিল, ধরো এই পাশে বাদিকের এই যে ডান দিকের কার্বনটা ধরো এই যে পাই ইলেকট্রনটা নিয়ে এক্স এর সাথে বন্ধন তৈরি করে ফেললো, পাশের সিটা হয়ে গেল পজিটিভ। এখন এই কার্বোক্যাটায়ন যেটা তৈরি হলো সেটা যদি রিলেটিভলি স্টেবল হয়, রিলেটিভলি স্টেবল বলতে বোঝায় মোটামুটি স্টেবল। হ্যাঁ, যদি খুব বেশি আনস্টেবল হয় তাহলে তো ট্রান্স প্রোডাক্ট তৈরি হলো, কিন্তু যদি রিলেটিভলি স্টেবল হয়
তাহলে কি হবে, তাহলে ওয়াই মাইনাসটা এক্সট্রা যে পাশে আছে সেই একই তল দিয়ে অ্যাটাক করতে পারবে। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে সিস প্রোডাক্ট তৈরি হবে, অর্থাৎ কার্বোক্যাটায়ন যেটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়নটা যদি রিলেটিভলি স্টেবল হয়, অর্থাৎ রিলেটিভলি শব্দের অর্থ বাংলায় মোটামুটি, মোটামুটি স্টেবল যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওয়াইটা হচ্ছে এক্সট্রা যে পাশে আছে সেই একই তল দিয়ে অ্যাটাক করতে পারবে এবং সেক্ষেত্রে হচ্ছে সিস প্রোডাক্ট তৈরি হবে। আচ্ছা, আর এই যে রিলেটিভলি স্টেবল কার্বোক্যাটায়নটা যদি সাফিসিয়েন্টলি স্টেবল হয়, সাফিসিয়েন্টলি স্টেবল বলতে বোঝায় যথেষ্ট পরিমাণ স্টেবল, যদি যথেষ্ট পরিমাণে স্টেবল এমন হয় যে এই কার্বোক্যাটায়নটাকে আমরা আলাদাভাবেই একটা আলাদা রিয়েজেন্ট হিসেবে বিবেচনা করছি, আর দেখো প্লাস দিয়েছি মাঝখানে, মাঝখানে প্লাস দেওয়া মানে ওয়াই মাইনাসটাকে আরেকটা আলাদা রিয়েজেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে, অর্থাৎ কার্বোক্যাটায়নটা কার্বোক্যাটায়ন হিসেবেই বেশ কিছুটা স্টেবল, যথেষ্ট পরিমাণে স্টেবল। যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে ওয়াই মাইনাসটা একে সামনের দিক থেকে এবং পিছন দিক থেকে উভয় দিক থেকেই অ্যাটাক করবে, তখন কিন্তু 50% সিস এবং 50% ট্রান্স প্রোডাক্ট তৈরি হবে। বুঝা গেছে? অর্থাৎ এই যে আবার একটু বলেন লাস্ট স্টেপ। লাস্ট স্টেপটা হচ্ছে এই যে ইন্টারমিডিয়েট 3, যেটা ইন্টারমিডিয়েট 3 থেকে যদি ইন্টারমিডিয়েট 4 এ চলে আসে, অর্থাৎ সাফিসিয়েন্টলি স্টেবল কার্বোক্যাটায়নটা যদি রিলেটিভলি স্টেবল কার্বোক্যাটায়নটা যেটা থেকে সিস প্রোডাক্ট তৈরি হওয়ার কথা, সেটা যদি সাফিসিয়েন্টলি স্টেবল হয়ে যায়, অর্থাৎ যথেষ্ট পরিমাণে স্টেবল এমন হয় যে এখানে দেখো মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়েছি, যে প্লাস চিহ্ন দেওয়া মানে কি, মানে হচ্ছে এটাকে আমি একটা আলাদা রিয়েজেন্ট হিসেবে বিবেচনা করছি আর ওয়াই মাইনাসটাকে আলাদা রিয়েজেন্ট হিসেবে বিবেচনা করছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু ওয়াই মাইনাসটা এই সি প্লাসের কাছাকাছি ছিল এবং এটা একটা আয়ন পেয়ার তৈরি হয়েছিল, কিন্তু এখন যেহেতু কার্বোক্যাটায়নটা কার্বোক্যাটায়ন হিসেবেই অনেকটা স্টেবল, কাজেই এটা হচ্ছে কার্বোক্যাটায়ন হিসেবেই এটা হচ্ছে আলাদা একটা রিয়েজেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট সত্তা হিসেবে আলাদা বিবেচনা করছি, আর এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট সত্তা, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। ঠিক আছে? এই যে আগে আমরা পাকিস্তানের সাথে ছিলাম, বাংলাদেশ আর পাকিস্তান একসাথে ছিল, এখন ধরো আলাদা হয়ে গেছে, বাংলাদেশ একটা জিনিস আর পাকিস্তান আরেকটা দেশ, এরকম আর কি। ধরো হচ্ছে, হ্যাঁ বলো। আপনি তো ফার্স্টে বললেন যে কার্বোক্যাটায়নটা কখনো স্টেবল না, তাহলে এটা স্টেবল হলো কেমনে? এটা স্টেবিলিটি নির্ভর করছে এই যে লিগ্যান্ড গুলোর উপরে। এই যে লিগ্যান্ড মানে হচ্ছে এই যে কার্বনের অন্যান্য হাতে যেই এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলোর মধ্যে এমন যদি কোনো কিছু থাকে যেটা হচ্ছে এই কার্বোক্যাটায়নটাকে রিলেটিভলি স্টেবল করে রাখে, ধরো অ্যারোমেটিক কম্পাউন্ডের উপস্থিতি যদি থাকে, তাহলে সেটা কি অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে কি থাকবে, পাই ইলেকট্রন থাকবে, সেই পাই ইলেকট্রনের মেঘটা আবার এই কার্বোক্যাটায়নটাকে স্টেবল করে রাখবে, রিলেটিভলি স্টেবল করে রাখতে পারে। ইভেন যদি অনেক বেশি অ্যারোমেটিক কম্পাউন্ডের উপস্থিতি থাকে তাহলে সেক্ষেত্রে ইভেন সাফিসিয়েন্টলি স্টেবল হয়ে যেতে পারে। ঠিক আছে? অর্থাৎ এটা আসলে ট্রান্স প্রোডাক্ট তৈরি করবে নাকি সিস প্রোডাক্ট তৈরি করবে নাকি সিস এবং ট্রান্স দুটোই তৈরি করবে, সেটা নির্ভর করছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর। যদি কার্বোক্যাটায়নটা অনেক বেশি আনস্টেবল হয় সেক্ষেত্রে ট্রান্স প্রোডাক্ট তৈরি হবে। হ্যাঁ, অনেক বেশি আনস্টেবল যদি হয় মানে একদমই স্টেবল না, সেক্ষেত্রে হয়তো ট্রান্স প্রোডাক্ট তৈরি হবে। যদি রিলেটিভলি স্টেবল হয় সেক্ষেত্রে সিস প্রোডাক্ট তৈরি হবে। যদি সাফিসিয়েন্টলি স্টেবল হয় তাহলে সিস এবং ট্রান্স দুটোই তৈরি হবে। ক্লিয়ার? জি ম্যাম। আমরা কি কোনো ভাবে বুঝতে পারি যে এটা রিলেটিভলি স্টেবল আর এটা স্পেসিফিক স্টেবল, হ্যাঁ, এরকম তোমাকে বোঝার? বোঝার মানে হচ্ছে লিগ্যান্ড গুলোর উপস্থিতি, মানে এই কার্বনের অন্যান্য হয়ে যে আর বা আর প্রাইম, এই আরটা হচ্ছে কোনটা আর আর প্রাইম হচ্ছে কোনটা, হ্যাঁ, সেগুলোর উপরে ডিপেন্ড করতেছে এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। আস্তে আস্তে আমরা তো এই যে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো, আর বাস্তব উদাহরণ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল হচ্ছে হোল জিনিসটা আমরা একসাথে বললাম আর কি। হ্যাঁ, এখন আসলে মেজর সিস প্রোডাক্ট কখন তৈরি হচ্ছে এই জিনিসটা আমি আর বাংলা করে বুঝালাম না, কারণ বাংলা তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে? ইংলিশ সহজ সহজ ইংলিশ। হ্যাঁ, আচ্ছা, এখন মেজর ট্রান্স প্রোডাক্ট কখন তৈরি হবে, যদি কি আনস্টেবল হয়, একেবারেই যদি আনস্টেবল হয়। আমরা ধরো একটা এই সাবস্ট্রেট এরকম নিলাম যে 2 বিউটিন। হ্যাঁ, 2 বিউটিন নিলাম আমরা সাবস্ট্রেট হিসেবে, 2 বিউটিন নিলাম, আর ধরো এটার সাথে যুক্ত হচ্ছে কি ব্রোমিন। হ্যাঁ, আমরা বাস্তব উদাহরণ দিচ্ছি মেজর ট্রান্স প্রোডাক্ট তৈরি করার জন্য। প্রথমে ট্রান্স প্রোডাক্ট দেখছি আমরা। তো আমরা ধরো 2 বিউটিন তৈরি করতে চাচ্ছি, তাহলে 2 বিউটিন এটা হচ্ছে সাবস্ট্রেট হিসেবে আমরা 2 বিউটিন নিলাম, আর এটার সাথে যুক্ত করব হচ্ছে ব্রোমিন। ঠিক আছে? এক্স ওয়াই হিসেবে আমরা নিলাম হচ্ছে ব্রোমিন। তো এক্স এবং ওয়াই এই দুটো রিয়েজেন্টের মধ্যে এক্স ও হচ্ছে ব্রোমিন অ্যাটম আর ওয়াই ও হচ্ছে ব্রোমিন, মানে একটা ব্রোমিন মলিকুল আমরা নিয়েছি। তো একটা ব্রোমিন মলিকুলের দুটো ব্রোমিন অ্যাটমের একটা তাহলে পজিটিভ আর একটা নেগেটিভ হিসেবে থাকবে, তাই না?
কারণ আমাদের তো একটা পজিটিভ ফ্র্যাগমেন্ট লাগবে। এই যে তাহলে হচ্ছে একটা ব্রোমোনিয়াম আয়ন মানে Br প্লাস আর একটা Br মাইনাস, হ্যাঁ, X এবং Y হিসেবে আমরা দুটোই একটা ব্রোমিন মলিকুল নিয়েছি, অর্থাৎ দুটো ব্রোমিন অ্যাটমের একটা ব্রোমিন অ্যাটম হচ্ছে পজিটিভ ফ্র্যাগমেন্ট আর একটা ব্রোমিন অ্যাটম নেগেটিভ ফ্র্যাগমেন্ট হিসেবে থাকবে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে হ্যাঁ বলো। ম্যাম আমরা যখন ওই যে হোমোলাইটিক ফিউশনটা পড়ছিলাম তখন ম্যাম ব্রোমিন তো সবসময় হোমোলাইটিক করে, ওরা তো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা একটা হ্যাঁ করে হোমোলাইটিক ফিউশন হয়, তাহলে হ্যাঁ ব্রোমিন কেন নেগেটিভ পজিটিভ হবে? নেগেটিভ পজিটিভ হবে কারণ হচ্ছে এখানে নেগেটিভ পজিটিভ হতে হবে, কারণ এটা তো হচ্ছে মেকানিজম। এখানে হচ্ছে মেকানিজমটা আমার মেকানিজমের মধ্যেই আছে যে একটা পজিটিভ ফ্র্যাগমেন্ট আমার লাগবে, ঠিক আছে, এখানে পজিটিভ ফ্র্যাগমেন্ট লাগবে। এখানে তো ব্রোমিনের পজিটিভ হওয়াটা তাও হচ্ছে গিয়ে সম্ভব হয়, কিন্তু একটু পরে আমরা দেখবো যে অ্যাডিশন রিঅ্যাকশনে যে ব্রোমোনিয়াম আয়নটা প্রথমে আমার লাগবে, কারণ হচ্ছে আমার পাই ইলেকট্রনের মেঘের মধ্যে পজিটিভ ফ্র্যাগমেন্টটাকে এমবেডেড অবস্থায় রাখতে হবে। সো ব্রোমিন যদিও দুটো ব্রোমিন অ্যাটমই সেম, তারপরে হচ্ছে পাই ইলেকট্রনের মেঘটা কিছু সময়ের জন্য যদি একটা ব্রোমিন অ্যাটমের দিকে যায় তাহলে তার পাশের ব্রোমিন অ্যাটমটা হয়ে যাবে পজিটিভ, ওইটাকে আমরা পজিটিভ ধরবো, হ্যাঁ, ব্রোমোনিয়াম আয়ন, এটাকে আমরা বলবো Br প্লাস যেটা। তো হচ্ছে ব্রোমিন অ্যাটমের জন্য Br প্লাস হওয়াটা তাও যদিও কিছুটা হচ্ছে সম্ভব, কিন্তু এটা আরো বেশি কঠিন যদি আমরা ক্লোরিন নেই, হ্যাঁ, কারণ ক্লোরোনিয়াম আয়ন Cl প্লাস হওয়াটা আরেকটু ডিফিকাল্ট। আরো বেশি ডিফিকাল্ট যদি আমরা ফ্লোরিন নেই, মানে ফ্লোরিনের উপর পজিটিভ হওয়াটা আরো ডিফিকাল্ট, আর আয়োডিনের উপর পজিটিভ হওয়াটা একেবারেই অসম্ভব। তো এজন্য হচ্ছে যে এটার অ্যাডিশন রিঅ্যাকশনের রিঅ্যাক্টিভিটিটা নির্ভর করে ব্রোমিন ইজ গ্রেটার দ্যান ফ্লোরিন ইজ গ্রেটার দ্যান আয়োডিন, অর্থাৎ যখন একটা অ্যালকিনের সাথে যখন ব্রোমিন যুক্ত হয় তখন সেটা কিছুটা হলেও আগায়, কিন্তু ক্লোরিন আরেকটু বেশি ডিফিকাল্ট হয়, ফ্লোরিন আরো বেশি ডিফিকাল্ট হয়। আর আয়োডিন তুমি যদি যুক্ত করতে চাও কোনো একটা অ্যাডিশন রিঅ্যাকশনের মাধ্যমে তাহলে কিছু দূর আগানোর পরে সেটা আবার পিছন দিকে ব্যাক করে, কারণ আয়োডিনিয়াম আয়ন অর্থাৎ আই এর উপর পজিটিভ চার্জ এটা অনেক বেশি ডিফিকাল্ট, ঠিক আছে? জি ম্যাম। ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে আমরা প্রথমে ব্রোমিনটা আমরা নিলাম, ব্রোমিনটা নিয়ে আমরা দেখতেছি ব্রোমিনের উপর দুটো দুটো মানে এটাকে আমরা এভাবে ইয়ে করলাম যে ব্রোমোনিয়াম আয়ন আর ব্রোমাইড আয়ন, হ্যাঁ, Br মাইনাস। সো প্রথমে কি হবে, সো পজিটিভ ফ্র্যাগমেন্টটা এখানে পাই ইলেকট্রনের মেঘের মধ্যে এমবেডেড অবস্থায় থাকবে, তাই না? এমবেডেড অবস্থায় থাকবে, এই গেল হচ্ছে পাই কমপ্লেক্স তৈরি হবে, ইন্টারমিডিয়েট 1 তৈরি হবে, ইন্টারমিডিয়েট 1 তৈরি হবে, কি হবে, আর হচ্ছে ব্রোমাইড আয়নটা ক্লোজ প্রক্সিমিটি থাকবে, তাই না? ইন্টারমিডিয়েট 1 তৈরি হলো। তারপরে হচ্ছে কি, তারপরে সাইক্লিক স্ট্রাকচারটা তৈরি হবে। সাইক্লিক দেখো তোমাদের লেকচার শিটের মধ্যেই আছে, এই লেকচার শিটের মধ্যে দেখো যে সাইক্লিক স্ট্রাকচার তৈরি হলো, তাই না? ব্রোমোনিয়াম আয়নের সাথে সাইক্লিক স্ট্রাকচার তৈরি হলো। এখন যে কোনো একটা কার্বন হচ্ছে যে কোনো একটা কার্বন এই ব্রোমোনিয়াম আয়নটাকে নেবে। এখন এই দুটো কার্বন দেখো, এই দুটো কার্বন কিন্তু ইকুইভ্যালেন্ট কার্বন। ইকুইভ্যালেন্ট কার্বন বলতে এদের একটা কার্বনের সাথে একটা হাতে আছে মিথাইল গ্রুপ আর একটা হাতে আছে হাইড্রোজেন, আরেকটা কার্বনের পাশের কার্বনেরও কিন্তু একই জিনিস, একটা হাতে আছে মিথাইল গ্রুপ আর একটা হাতে আছে হাইড্রোজেন, অর্থাৎ এই দুটো কার্বন কিন্তু ইকুইভ্যালেন্ট কার্বন। এখন ইকুইভ্যালেন্ট কার্বনের ক্ষেত্রে যে কোনো একটা কার্বনের পাই ইলেকট্রন যখন নেবে ব্রোমিনের সাথে তৈরি করবে 50% ক্ষেত্রে, আর 50% ক্ষেত্রে পাশের কার্বন নেবে, মানে এখানে যে কোনো একটা কার্বনকে চুজ করা তো ডিফিকাল্ট, কারণ এই দুটো কার্বনের এবিলিটি মানে ইলেকট্রনকে নেয়ার ক্ষমতা কিন্তু সেম। এক্ষেত্রে কি হবে, 50% ক্ষেত্রে একটা কার্বন প্রথমে ব্রোমিনের সাথে ব্রোমোনিয়াম আয়নের সাথে রিঅ্যাকশন করে ব্রোমাইড আয়নটা পিছন দিক থেকে অ্যাটাক করবে, আর 50% ক্ষেত্রে পাশের কার্বনটা ব্রোমোনিয়াম আয়নকে নেবে আর ব্রোমাইড আয়নটা তার সাথে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে। অর্থাৎ যে দুটো প্রোডাক্ট তৈরি হলো সেই দুটো প্রোডাক্ট আবার একে অপরের এনানসিওমার, অর্থাৎ একে অপরের মিরর ইমেজ। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কার্বনের ক্ষেত্রে এইভাবে তৈরি হবে। ক্লিয়ার? বুঝিনি ম্যাম এটা। মানে হচ্ছে এই দুটো কার্বন যে ইকুইভ্যালেন্ট কার্বন, এটা কি বুঝতে পারছো কিনা? এই দুটো কার্বন যে ইকুইভ্যালেন্ট কার্বন, এই যে এই দুটো কার্বন হচ্ছে ইকুইভ্যালেন্ট কার্বন, অর্থাৎ এই কার্বনটার সাথেই একসাথে একটা হাতে মিথাইল গ্রুপ হাইড্রোজেন, আবার এই কার্বনেরও সেম জিনিস আছে, হ্যাঁ সেম জিনিস আছে। সো 50% ক্ষেত্রে প্রথমে এই কার্বনটা ধরো বাদিকের কার্বনটার সাথে প্রথমে ব্রোমিনটা যুক্ত হবে, পাশের কার্বনটা হয়ে যাবে কার্বোক্যাটায়ন, পাশের কার্বনটা হয়ে গেল কার্বোক্যাটায়ন। এই দেখো ব্রোমোনিয়াম অর্থাৎ Br প্লাসটা যুক্ত হলো হচ্ছে একটা কার্বনের সাথে, পাশের কার্বনটা হয়ে গেল কার্বোক্যাটায়ন, হ্যাঁ। ব্রোমাইড আয়নটাকে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, ব্রোমাইড আয়নটা ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে।
আচ্ছা, আর 50% ক্ষেত্রে হবে এই কার্বনটার সাথে ব্রোমিনটা যুক্ত হবে, এই যে দেখো 50% ক্ষেত্রে এই জিনিস হবে, আর 50% ক্ষেত্রে এই জিনিস হবে। ব্রোমাইড আয়নটা ওকে এই বাঁ দিকের কার্বনটাকে অ্যাটাক করবে, কারণ এই দুটো কার্বন সেম, ইকুইভ্যালেন্ট। সো 50% ক্ষেত্রে প্রথমে বাঁ দিকের কার্বনটা প্রথমে ব্রোমোনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে ব্রোমাইড আয়নটা পিছন দিক থেকে অ্যাটাক করবে ডান দিকের কার্বনকে। আর 50% ক্ষেত্রে ডান দিকের কার্বনটার সাথে প্রথমে ব্রোমোনিয়াম আয়নটা যুক্ত হয়ে বাঁ দিকের কার্বনটাকে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে। ঠিক আছে, এটা বলছি আর কি। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে যে দুটো প্রোডাক্ট তৈরি হবে আলটিমেটলি, এই দুটো প্রোডাক্ট আবার একে অপরের মিরর ইমেজ। দুটোই কিন্তু ট্রান্স ভাবে যুক্ত হয়েছে, কিন্তু এই দুটো প্রোডাক্ট একে অপরের মিরর ইমেজ, এটাকে বলা হয় এনানশিওমার, হ্যাঁ, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। ঠিক আছে, এই দুটো প্রোডাক্ট আসলে আলটিমেটলি তৈরি হবে। সো এইভাবে আলটিমেটলি একটা রেসিমিক মিক্সচার তৈরি হবে, অর্থাৎ এই দুটো প্রোডাক্ট একে অপরের মিরর ইমেজ, অর্থাৎ একটা ডি এবং একটা এল যদি হয়, 50% ডি 50% এল, এভাবে যদি তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো রেসিমিক মিক্সচার। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, এখন আসলে সাইক্লোপেন্টেন যেমন কঠিন কিছু না, সহজভাবে বোঝার চেষ্টা করো। আচ্ছা, সাইক্লোপেন্টেন, এই যে সাইক্লোপেন্টেন, এটার সাথেও ব্রোমিন যুক্ত করেছে। এখন কোন একটা সাইক্লিক স্ট্রাকচারের মধ্যে যখন ব্রোমিনটা আমরা যুক্ত করব, ব্রোমিনই হোক বা অন্য যে কোনো এলিমেন্টই হোক, যখন যুক্ত করব, যখন ট্রান্স ভাবে যুক্ত হবে সাইক্লিক স্ট্রাকচারে, তখন তো এটা আসলে ট্রান্স ভাবে বোঝানোটা খুব টাফ। এখানে যেমন হচ্ছে একটা তলের মধ্যে তুমি ট্রান্স ভাবে বোঝাতে পারো, একটা উপরে দিলা একটা নিচে দিলা, হ্যাঁ, তাহলে তুমি ট্রান্স ভাবে বোঝালা। কিন্তু একটা সাইক্লিক স্ট্রাকচারের মধ্যে তুমি ট্রান্সটা কিভাবে বুঝাবা? তখন তোমার ট্রান্সটা এভাবে বোঝাতে হবে যে একটা তুমি দিবা ডটেড লাইন দিয়ে, আর আরেকটা দিবা হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে। বুঝতে পারছো? ধরো এই যে সাইক্লিক স্ট্রাকচারের মধ্যে তখন যখন তুমি বুঝাবা যে দুটো ডিফারেন্ট তলে যুক্ত হয়েছে, মানে ট্রান্স ভাবে যুক্ত হয়েছে, সেটা বোঝানোর উপায় হচ্ছে একটাকে তুমি স্ট্রেট লাইন দিয়ে যুক্ত করবা, আরেকটাকে ডটেড লাইন দিয়ে যুক্ত করবা। এটা বললেই বুঝতে পারবো আমি যে তুমি বোঝাতে চাচ্ছ যে এই দুটো ট্রান্স ভাবে যুক্ত হয়েছে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছো? এটাই, হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, এই যে যেমন ট্রান্স রেডিওকেমিস্ট্রি ইজ ফেভার্ড বাই দ্য এবিলিটি অফ এক্স টু ফর্ম এ সাইক্লিক অনিয়াম আয়ন, যে একটু আগে যেটা বললাম, যেহেতু এখানে একই সেম রিএজেন্টের মধ্যে দুটো ব্রোমিন অ্যাটমের একটা পজিটিভ ফ্র্যাগমেন্ট আর একটা নেগেটিভ ফ্র্যাগমেন্ট লাগবে, কারণ এটা মেকানিজমের মধ্যেই আছে যে অ্যাডিশন রিঅ্যাকশনে একটা পজিটিভ ফ্র্যাগমেন্ট প্রথমে আর কি এভাবে পাই ইলেকট্রনের মেঘের উপর শুবে হ্যান দেন। সো হচ্ছে গিয়ে তাহলে ব্রোমিন মলিকুলের সাথে যখন রিঅ্যাকশনটা হবে, তখন দুটো ব্রোমিন অ্যাটমের একটা অ্যাটমকে ধরতে হবে পজিটিভ ফ্র্যাগমেন্ট, আরেকটা অ্যাটমকে ধরতে হবে নেগেটিভ ফ্র্যাগমেন্ট। তো পজিটিভ ফ্র্যাগমেন্ট হওয়াটা পসিবল হচ্ছে ব্রোমিনের ক্ষেত্রে কিছুটা সহজ, তারপরে কঠিন হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে আরেকটু কঠিন, ফ্লোরিনের ক্ষেত্রে আরো কঠিন, আর আয়োডিনের ক্ষেত্রে অনেক বেশি কঠিন। সো অ্যাডিশন রিঅ্যাকশনে যখন আয়োডিনের সাথে অ্যাডিশন রিঅ্যাকশনটা হয়, তখন রিঅ্যাকশনটা কিছু দূর সামনে আগায়, তারপরে আবার সেটা পিছন দিকে আগায়। ঠিক আছে, আর ব্রোমিনটা কখন পজিটিভ হবে? যখন ওই যে দুটো শেয়ার্ড ইলেকট্রন, হ্যাঁ, একটা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে ব্রোমিন মলিকুলটা তৈরি হয়, এবং হেমোলাইটিক ক্লিভেজ এর ক্ষেত্রেই হবে। কিন্তু হেটেরোলাইটিক ক্লিভেজও হতে পারে, যদি অল্প সময়ের জন্য হলেও যে একটা অ্যাটমের দিকে যদি চলে আসে, তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ, আর বাকিটা হয়ে যাবে পজিটিভ। যেহেতু এটা একই সেম এলিমেন্টের অ্যাটম, সো হচ্ছে এখানে কিন্তু আসলে হোমোলাইটিক হওয়ারই সম্ভাবনা বেশি। তারপরে যখন অ্যাডিশন হতে হবে, যখন অ্যাডিশন রিঅ্যাকশনটা হবে, তখন অবশ্যই এটা একটা পজিটিভ ফ্র্যাগমেন্ট এবং একটা নেগেটিভ ফ্র্যাগমেন্ট হিসেবেই থাকতে হবে। আচ্ছা, এখন আসো হ্যাঁ বলো ম্যাম। গত ক্লাসে আমাদের বলছিলেন যে মিডের কোশ্চেনটা একটু করবেন, মানে এটা আসলে সময় আসলে হবে না, কারণ তোমাদের কুইজ দিতে হবে, আমার সিলেবাসটাও শেষ করতে হবে, তাই না? হবে না আসলে। জি ম্যাম, এটা আসলে একটু কম টাইম হয়ে গেছে। হ্যাঁ, কম টাইম হয়ে গেছে। তোমরা একটা কাজ যদি করো, আমি হচ্ছে রেগুলার ব্যাচে আলোচনা করে দিয়েছি, হ্যাঁ, তোমরা যদি ওই যে ওদের সাথে একটু আলোচনা করো, তাহলে কিন্তু ওরা তোমাদেরকে বলে দিতে পারবে যে কিশোরের সাথে। ম্যাম, একটা জিনিস বুঝতে পারলাম না, সেটা হচ্ছে সিলেবাস ঠিকই আছে কিন্তু টাইমটা কমায় দিয়েছে, এটা আসলে টাইম কমাইছে রোজার জন্য, হ্যাঁ, রমজানের জন্য টাইমটা কমায়। রমজানের কথা বলতেছো তো? এখন 9টা থেকে যে শুরু হচ্ছে, এটার কথা বলছো? না ম্যাম, মানে আমাদের এই মাসে কিন্তু মিড পরীক্ষা হলো, আবার এই মাসে পরীক্ষা 30 তারিখ থেকে। হ্যাঁ, এই মাসে পরীক্ষা হচ্ছে যে তোমাদের ওই যে ইয়ের জন্য, কি বলে, ঈদের জন্য। ঈদের আগে পরীক্ষা শেষ করতে হবে, যে এই জন্য এটাকে আগায় নিয়ে আসছে।
সিলেবাসটা তাহলে কমায় দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো সিলেবাসটা ঠিকই তো আছে। আমাদের উপরে, সিলেবাস তো হচ্ছে আমরা যতটুকু পড়াবো ততটুকুই সিলেবাস। হ্যাঁ, সিলেবাস হচ্ছে আমি কমাই দিব সিলেবাস, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো যে মেজর সিস প্রোডাক্ট, যেটা আমি বলতেছিলাম অলরেডি বলেছি যে রিলেটিভলি স্টেবল কার্বোক্যাটায়ন যদি হয়, হ্যাঁ রিলেটিভলি স্টেবল কার্বোক্যাটায়ন যদি হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মেজর সিস প্রোডাক্ট তৈরি হবে যে ইফ সিস প্রোডাক্ট প্রিডমিনেন্স ওভার ট্রান্স intermediate 1 directly processed to intermediate 3, হ্যাঁ intermediate 1 থেকে কিন্তু intermediate 3 তে চলে আসবে যদি ট্রান্স প্রোডাক্ট না হয়ে সিস প্রোডাক্ট হয়। হ্যাঁ, this intermediate involves ion pairing between Y minus and carbonium ion formed by covalent bonding of X to a central carbon। X এর সাথে যদি একটা সেন্ট্রাল কার্বনের যেকোনো একটা সেন্ট্রাল কার্বনের X এর সাথে বন্ধন তৈরি হয়ে গেল, আর পাশের কার্বনটা হয়ে গেল কার্বোক্যাটায়ন, হ্যাঁ which ultimately proceeds a cis product। তো তারপরে এই যে কার্বোক্যাটায়ন যেটা তৈরি হলো সেটা যদি রিলেটিভলি স্টেবল হয় তাহলে সেটা কিন্তু সিস প্রোডাক্ট তৈরি হবে, and as X এবং Y both in the same site। যেমন হচ্ছে অ্যাসিনাপথিন, এই যে তিনটা সাইক্লিক স্ট্রাকচার দেখছো যে এই মলিকুলটার নাম হচ্ছে অ্যাসিনাপথিন। এই অ্যাসিনাপথিনের সাথে এখানে ডিউটেরিয়াম ব্রোমাইড যুক্ত করেছে। এখন ডিউটেরিয়াম ব্রোমাইড না যুক্ত করে, ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ, ডিউটেরিয়াম না যুক্ত করে তুমি হাইড্রোজেন ব্রোমাইডও যুক্ত করতে পারো। এখানে এটা ম্যাটার করতেছে না যে ডিউটেরিয়াম দিলা নাকি হাইড্রোজেন দিলা। এখানে তোমাদের বইয়ের মধ্যে ডিউটেরিয়াম ছিল, এই জন্য আমি ডিউটেরিয়াম লিখেছি। ওখানে হয়তো আরো আইসোটোপিক এফেক্ট দেখেছে, কিন্তু আমরা এখানে আর আইসোটোপিক এফেক্ট দেখছি না। তোমরা এখানে হাইড্রোজেনই দিতে পারো। হ্যাঁ, এখানে দেখো ডিউটেরিয়ামটাও ডটেড লাইন দিয়ে যুক্ত করেছে, আর হাইড্রোজেনটাও ব্রোমিনটাও ডটেড লাইন দিয়ে যুক্ত করেছে। দুটোই যেহেতু ডটেড লাইন দিয়ে যুক্ত করা হয়েছে, কাজেই এখানে এই দুটো হচ্ছে সিস ভাবে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, এই দুটো হচ্ছে সিস ভাবে আসছে। হ্যাঁ, সিস ভাবে যুক্ত হয়েছে। So addition of deuterium bromide to acinaptine gives predominantly the cis product। হ্যাঁ, cis product তৈরি হয়েছে। এখন আর cis এবং ট্রান্স প্রোডাক্ট কখন তৈরি হবে? if the carbonium ion, এই যে হ্যাঁ আচ্ছা, এখন তোমরা প্রশ্ন করেছিলে একজন যে কখন আমরা বুঝবো যে এটা রিলেটিভলি স্টেবল হলো। রিলেটিভলি স্টেবল হলো কারণ দেখো যে দুটো কিন্তু এখানে অ্যারোমেটিক কম্পাউন্ড, দুটো কিন্তু কি বলবো এটাকে, এই বেনজিন রিং কিন্তু এখানে যুক্ত। এই বেনজিন রিং এর মধ্যে কিন্তু পাই ইলেকট্রন আছে, এবং এই পাই ইলেকট্রন গুলো কিন্তু এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়, হ্যাঁ সেই কার্বোক্যাটায়নটাকে রিলেটিভলি স্টেবল করে রাখে, ফলে কিন্তু এখানে এটা কিন্তু সিস প্রোডাক্ট তৈরি হচ্ছে। and cis এবং ট্রান্স প্রোডাক্ট কখন তৈরি হচ্ছে? if the carbonium ion the ion pair is sufficiently stabilized by resonance। যদি sufficiently stabilize হয় কোনো একটা কারণে, রেজোন্যান্সের কারণে, অর্থাৎ আবেশের কারণে, অর্থাৎ চারপাশে তার যে এনভায়রনমেন্টটা আছে সেই এনভায়রনমেন্টটা যদি এমন হয় যে এটা সাফিসিয়েন্টলি স্টেবল, কার্বোক্যাটায়ন যেটা তৈরি হলো। তোমরা শুনতেছো তো না? হ্যালো, জি ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, then the ion pair can dissociate into free carbonium ion। তো হচ্ছে এটা হচ্ছে ফ্রি কার্বনিয়াম আয়ন হিসেবে ডিসোসিয়েট, এমন ভাবে এত বেশি সাফিসিয়েন্টলি স্টেবল যে কার্বনিয়াম আয়ন হিসেবেই অনেক বেশি স্টেবল, এবং এটাকে ফ্রি কার্বনিয়াম আয়ন হিসেবে কাউন্ট করা যায়, and free Y minus। When this happen, Y can attack on either side of the carbonium ion and both cis and trans products are produced। উভয় সাইড থেকে অ্যাটাক করতে পারে। এখানে আসলে মনে রাখার কতটুকু বিষয়, এখানে মনে রাখার তেমন কোনো, এখানে ভয় পাওয়ার কিছু নেই যে এত বিশাল জিনিসপত্র। এখানে জাস্ট তোমরা মনে রাখবা যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরই নির্ভর করছে যে এটা ট্রান্স হবে নাকি সিস হবে নাকি সিস ট্রান্স উভয়ই হবে। যদি একেবারে আনস্টেবল হয় ট্রান্স হবে, হ্যাঁ যে কার্বোক্যাটায়নটা যে কোনো একটা কার্বনের সাথে যাবে, পাশের যে কোনো একটা কার্বনের সাথে এক্সট্রা যাবে, পাশের কার্বনটা হয়ে যাবে পজিটিভ, অর্থাৎ কার্বোক্যাটায়ন। এটা যদি একেবারে আনস্টেবল হয় Y মাইনাসটা পিছন দিক থেকে অ্যাটাক করবে। আচ্ছা, তো যে কোনো একটার সাথে যদি এক্স যাওয়ার পরে পাশের কার্বনটা, কার্বোক্যাটায়ন যেটা তৈরি হলো সেটা যদি রিলেটিভলি স্টেবল হয় তাহলে ওয়াইটা সেম দিক থেকে অ্যাটাক করবে। আর যদি সাফিসিয়েন্টলি স্টেবল হয় এবং এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট কার্বোক্যাটায়ন হিসেবে আমরা নিতে পারি, আয়ন পেয়ারটা ভেঙে যায় এবং ওয়াইটা তাকে সামনের দিক থেকে এবং পিছন দিক থেকে উভয় দিক থেকে অ্যাটাক করে, তখন সেক্ষেত্রে সিস এবং ট্রান্স দুটো প্রোডাক্টই তৈরি হবে। এইটুকুই শুধু এখানে বোঝা। হ্যাঁ, আচ্ছা, বাই হুইচ কন্ডিশন মেজর সিস প্রোডাক্ট আর প্রোডিউসড? কোন কন্ডিশনে মেজর সিস প্রোডাক্টটা তৈরি হবে যেটা বলতেছে সিস, যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে সিস স্টেরিওকেমিস্ট্রি ইজ ফাউন্ড প্রাইমারিলি ইন সিস্টেমস হ্যাভিং রিলেটিভলি স্টেবল কার্বনিয়াম আয়ন। যখন রিলেটিভলি স্টেবল কার্বনিয়াম আয়ন তৈরি হবে, যে ডিউটেরিয়াম ব্রোমাইডের সাথে অ্যাসিনাপথিন তৈরি হচ্ছে, এই যে সিস ভাবে যুক্ত হলো, এটাই এখানে দেখাইছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো যে ডিসকাস দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ অ্যাডিশন রিঅ্যাকশন। এখন অ্যাডিশন রিঅ্যাকশনের অর্ডার অফ রিঅ্যাক্টিভিটিটা এখানে আমরা দেখব। অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি মানে কি? মানে হচ্ছে যে অ্যালকিন, এখানে তো আমরা সাবস্ট্রেট হিসেবে কি নিয়েছিলাম? সাবস্ট্রেট হিসেবে অলওয়েজ আমরা ইউজ করেছি হচ্ছে অ্যালকিন, তাই না? অ্যালকিন। এখন এই অ্যালকিনের চেহারা হতে পারে এরকম, দ্বারা আমি দেখাচ্ছি।
এটা কিন্তু তোমাদের লেকচার শিটের মধ্যে দেয়া নাই, লেকচার শিটের মধ্যে এই অংশটা কিন্তু নাই, এটা হচ্ছে আমি এখানেই জাস্ট বলছি, এটা লিখে নিতে পারো তোমরা। এই যে অ্যালকিন, দেখো এই যে এখানে সাবস্ট্রেট হিসেবে আমরা যে অ্যালকিন গুলো ইউজ করতেছি, সেই অ্যালকিন গুলো চেহারা, এটা আমি পাশাপাশি না লিখেও কোন নিচে লিখেছি, হ্যাঁ ডাবল বন্ডটা একই কথা। সো অ্যালকিনটা হতে পারে, চেহারাটা হতে পারে এরকম, অথবা হতে পারে এরকম, অথবা হতে পারে এরকম, তাই না? এখন এই তিনটা অ্যালকিনের মধ্যে পার্থক্য কি? এই তিনটা অ্যালকিনের মধ্যে পার্থক্য হচ্ছে যে দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড, সেই দুটো কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত শুধু, আর এখানে হচ্ছে সেই দুটো কার্বনের মধ্যে অ্যালকাইল গ্রুপ আর একটু বেড়েছে, অর্থাৎ দুটো হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছে দুটো অ্যালকাইল গ্রুপ দিয়ে, আর এখানে হচ্ছে সবগুলো হাইড্রোজেন সাবস্টিটিউটেড হয়েছে অ্যালকাইল গ্রুপ দিয়ে, তাই তো? কিন্তু এই তিনটাই কিন্তু হচ্ছে অ্যালকিন, অর্থাৎ এখানে আমরা দেখবো যে কোন অ্যালকিনটা অ্যাডিশন রিঅ্যাকশনটা বেশি শো করে। এখানে হচ্ছে এই ধরনের অ্যালকিন, অর্থাৎ মোর সাবস্টিটিউটেড, অর্থাৎ যে দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড, সেই দুটো কার্বনের সাথে যত বেশি সংখ্যক অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, তত বেশি হচ্ছে কি এই পাই ইলেকট্রনের ঘনত্বটা বাড়বে। আমাদের অ্যাডিশন রিঅ্যাকশনের সূচনাটা করছিল কে? সূচনাটা করছিল হচ্ছে পাই ইলেকট্রন গুলো, কারণ পাই ইলেকট্রনের মেঘের মধ্যেই কিন্তু পজিটিভ ফ্র্যাগমেন্টটা এমবেডেড অবস্থায় ছিল, অর্থাৎ পাই ইলেকট্রনটাই কিন্তু অ্যাটাক করছিল পজিটিভ ফ্র্যাগমেন্টটাকে। সো এনিথিং দ্যাট ইনক্রিজ দ্য ডেনসিটি অফ দ্য পাই ইলেকট্রনে যত বেশি সংখ্যক অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে এই দুটো কার্বনের সাথে, তত বেশি ইলেকট্রন ডোনার হিসেবে ইলেকট্রন ডোনার যুক্ত থাকবে, কারণ অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে ইলেকট্রন ডোনার, এবং ইলেকট্রন ডোনেট করে তারা কিন্তু এই পাই ইলেকট্রনের ঘনত্বটাকে বাড়িয়ে দিবে, এবং ফলে অ্যাডিশন রিঅ্যাকশনটা কিন্তু তত বেশি সহজে হবে। ফলে এই দুটো কার্বনের সাথে যত বেশি সংখ্যক অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, তত বেশি কিন্তু এটা ফেভার করবে অ্যাডিশন রিঅ্যাকশনটাকে। এখানে দেখো অ্যালকাইল গ্রুপের ঘনত্বটা একটু কমেছে, অর্থাৎ দুটো অ্যালকাইল গ্রুপ কিন্তু ইলেকট্রন ডোনার কমে গেছে, আর এখানে কিন্তু একেবারেই ইলেকট্রন ডোনার নাই। তাহলে হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশনের এখানে অর্ডার রিঅ্যাক্টিভিটি অর্ডারটা হচ্ছে দিস ওয়ান, ঠিক আছে? জি জি ম্যাম। ম্যাম। ওকে, এই Ma'am. কথাটাই এখানে বলেছে। হ্যাঁ বলো। ম্যাম আজকে আর পড়ায়েন না ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকে আর না পড়াই, আমি এর নেক্সট ক্লাসে Thank পড়াবো you, হচ্ছে ma'am. মার্কভটা ক্লাসে জি পাচ্ছি। ম্যাম। হ্যাঁ, মার্কভ রুলটা পড়াবো, আর হচ্ছে মার্কভ রুলের ব্যতিক্রম আছে একটা, ওইটা পড়াই দিব আর কি। আর এইটুকু হচ্ছে সিলেবাস, আর কিছু না, ঠিক Thank আছে? you, ma'am. এই রুলটা আর এই মার্কভ রুল আর মার্কভ রুলের একটা ব্যতিক্রম আছে, সেটা এই দুটো জিনিসই হচ্ছে সিলেবাস, আর কিছু না সিলেবাস, ঠিক ঠিক আছে আছে? ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের আজকে পরীক্ষা আছে, আমি এখনই চ্যাটিং এর অপশনে তোমাদের লিংকটা দিয়ে দিচ্ছি, পরীক্ষাটা একটু তাড়াতাড়ি দিও প্লিজ, হ্যাঁ?